বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবশেষে মুক্ত করে দিচ্ছে ভারত। 5 আগস্টের পর বাংলাদেশে ফ্যাসিস্ট খেতাব পাওয়া হাসিনাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিল মোদী সরকার। তবে তাকে কড়া নিরাপত্তা এবং সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছিল। সম্প্রতি ভারত সরকার হাসিনাকে মুক্ত করে দেওয়ার পথে হাঁটছে বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম। বিবিসি বাংলায় হাসিনার আনলকিং বা মুক্ত জীবন নিয়ে বিশদ একটি প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হওয়ায় বিবিসির অনুমানকেই সত্যি বলে মনে করছেন বেশিরভাগ বিশ্লেষক। প্রায় 9 মাস আগেকার কথা, ঢাকায় শেখ মুজিবের বাসভবন 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে, মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই। কেবল সেটাই নয়, ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেয়া হয় সেটাও। যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও। আসলে গত 1.25 বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তাকে এক কথায় নজিরবিহীন বলছে খোদ বিবিসিও। বাংলাদেশের বক্তব্য হলো, জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা, কিন্তু দুদেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে। বাংলাদেশের দাবির বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। গত এপ্রিলে ব্যাংকক বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাদের যুক্তি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন, ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হলো, একটা বিশেষ পরিস্থিতিতে এবং সুরক্ষার প্রয়োজনে তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। ভারতের রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাছাড়া তার খবরের কাগজ বা টিভি চ্যানেল উপভোগ করারও অবাধ সুযোগ আছে, এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকে তার কাছেই আছে। এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত 29 অক্টোবর বিশ্বের 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট একযোগে শেখ হাসিনার 3টি আলাদা সাক্ষাৎকার প্রকাশ করে। যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেইল প্রশ্নোত্তরের ভিত্তিতে করা, তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লির পর্যবেক্ষকদেরও কোনো সন্দেহ নেই। বিবিসি জানায়, মাস 3 আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও হাসিনা সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে, আর যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি। দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়ও। এই ঘটনাক্রম দেখে বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন, একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কেউ কেউ বলছেন ধীরে হলেও ভারতে শেখ হাসিনাকে মুক্ত করে দেয়া হচ্ছে। কিন্তু কেন এখন এই আনলকিং বা মুক্তি প্রক্রিয়া? এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? আগামী দিনে কি তাকে ইনপারসন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে? এ ধরনের নানা প্রশ্ন এখন উকিঝুঁকি মারছে বোদ্ধাদের মনেও। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বিবিসিকে বলেন, শেখ হাসিনার এই সব বক্তব্য আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যেই। সামনে নির্বাচন আসছে, ফলে হাতে খুব একটা সময়ও আর নেই। দলটার শীর্ষ নেতারা দেশে নেই, সামনে নির্বাচনে তারা
করারও সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা করা সম্ভব তিনি সেটাই করছেন। তার হোস্টরাও তাকে আপত্তি জানাচ্ছে না। তবে ভারতের এই সিদ্ধান্ত দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিষিয়ে তুলতে পারে, এই আশঙ্কাও অনেক পর্যবেক্ষকেরই আছে। কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য মানেই সেটা দিল্লির বক্তব্য নয়, সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তা সুবিদিত। তবে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। বিবিসি বাংলাকে এমনটাই বলেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। ডক্টর ঘোষাল বিবিসিকে বলেছিলেন, আসলে বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। যেমন সেদেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফর কিংবা ধরা যাক 7 সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য। এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে বলে মনে করেন ঘোষাল। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলে বা সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতোদ্যম নেতাকর্মীদের একটা বার্তা দেয়া যে শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে। গত বছরের 5ই অগাস্ট ভারতে এসে নামার কয়েক সপ্তাহ পর শেখ হাসিনার বিভিন্ন অডিও ভিডিও বক্তব্যে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক অস্বস্তি বাড়তে থাকে। তবে দিল্লি কখনোই তার মুখে রাশ টানেনি, বরং ধীরে ধীরে লাগাম শিথিল করা হয়েছে। বিবিসি বলছে, ভারতে আসার বেশ কয়েক মাস পর তিনি আওয়ামী লীগের বাছাই করা জনা কয়েক নেতার সঙ্গে সশরীরে দেখা করেন। তবে সেই বৈঠকও আয়োজন করা হয় তার এখনকার বাসস্থান থেকে দূরে অন্য কোনো জায়গায়। এরও কিছুদিন পর তিনি একই সঙ্গে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে লিখিত প্রশ্নোত্তরে সাক্ষাৎকার দেন। বিবিসি প্রকাশ করেছে, খুব শিগগিরই আরও কিছু গণমাধ্যমে একই ধরনের সাক্ষাৎকার বেরোবে বলে তারা আভাস পেয়েছে। বিবিসি বলছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে শেখ হাসিনাকে যদি ভিডিও ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিতে দেখা যায় তাহলেও বোধহয় অবাক হওয়ার কিছু নেই। প্রিয়জিৎ দেব সরকার বিবিসিকে বলেছেন, ভারত এখন তার বিশেষ এই অতিথির আনলকিং বা মুক্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত শেষ পর্যন্ত কতদূর এগোবে, দিল্লিতে বসে তিনি প্রকাশ্য চলাফেরা, অবাধ গতিবিধি বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কি করতে পারবেন সেটা অবশ্য আরও নানা ফ্যাক্টরের উপরে নির্ভর করছে। 3 নভেম্বর রাত থেকেই চলছে দিনাজপুর জেলায় আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা সহ নানান কর্মসূচি। ওই দিন সারা দেশে 237টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দিনাজপুর জেলায় 6টি আসনের মধ্যে 5টি আসনের প্রার্থী ঘোষণা করা হয় ওই দিন। প্রথমবারের মতো এই জেলার সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 3 আসনে প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম। খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে। তার বড় বোন খুরশিদ জাহান হক এই আসনের 2 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন। তার মা বেগম তৈয়বা মজুমদার শেষ বয়স পর্যন্ত এখানেই কাটিয়েছেন। ফলে এই আসনটিকে বিএনপির ঘাঁটি হিসেবেই বিবেচনা করা হয়। আমাদের দিনাজপুর সদর 3 আসনে উনি শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে একটা শিল্প নগরীতে উনি পরিণত করবে বলে আমরা সকলে আশা করি। ইনশাআল্লাহ আমরা অন্য কোনো প্রার্থী হলে যে উন্নয়নটা করতে হয়তো একটু সময়ের ব্যাপার বলে আমরা মনে করতাম, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই সদর 3 আসনে মনোনীত হওয়ায় সেই কাজটি খুব সহজে হবে বলে আমরা মনে করি। এইখানে অনেক প্রার্থী ছিল, অনেকে নমিনেশন আশা করেছিল। সবারই দাবি ছিল যে যদি ম্যাডাম পায়, ম্যাডামের উপরে তো কেউ নেই, ম্যাডাম পাওয়ার পরে আমরা সবাই এখন একসাথে কাজ করব ম্যাডামের জন্য। দিনাজপুরে যেহেতু ওনার বাসা, এইখানে আমরা ওনাকে পেয়েছি, এর চেয়ে সর্বোচ্চ ভোটে আমরা তাকে জয়যুক্ত করব। আর এটা আমাদের সবচেয়ে, আমরা একটা যেহেতু দলের কর্মী হিসাবে বলতেছি, এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর কিছু নেই। এই দিনাজপুরের উন্নয়ন খুরশিদ জাহান হকের সময় তার নেতৃত্বে হয়েছিল। এবার আমরা এই খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাদের এই দিনাজপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা সকলেই চাই এই দিনাজপুরের সদর 306টি আসন, মোট 6টি আসন আমরা জিতবো, বিপুল বিষয় করব। এই আসনটিতে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করায় এখন একসঙ্গে কাজ করে নেত্রীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
নেত্রীকে প্রার্থী হিসেবে পেয়ে আনন্দে ভাসছেন স্থানীয়রা। বলছেন এবারে হবে উন্নয়ন, প্রতিফলিত হবে আশা আকাঙ্ক্ষার। যাকে যোগ্য মনে করেছে দল তাকে এই 5টি আসনে তিনি মনোনীত করেছেন। এমনকি আমরা সবাই খুশি, এমনকি তাদেরকে খুবই যোগ্য ব্যক্তি মনে করি। এমনকি আমাদের দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদেরকে আমাদের সর্বাধিক সাপোর্ট, এমনকি কিভাবে করে তারা সর্বোচ্চ বিজয় লাভ করে ধানের শীষ মার্কাকে জয়লাভ করতে পারবে, এটাই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। দিনাজপুর 3 আসনের প্রার্থী হিসাবে আমাদের দিনাজপুরের কৃতি সন্তান, দিনাজপুরের কন্যা, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন বোর্ড গতকালকে আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরে যে সমস্ত প্রার্থী মাঠে ছিল সেখান থেকে তারা সরে আসছে। সব প্রার্থী মিলে এবং আমরা সবাই একযোগে হয়ে আমাদের নেত্রীর জন্য কাজ করার জন্য আমরা একমত হয়েছি। আমরা আগে যখন আমাদের প্রার্থীগুলো ছড়াই ছিটাই ছিল, যেমন ধরেন এখানে 10টা প্রার্থী ছিল, তো অনেকের ধারণা ছিল যে আমরা এখন কাজ করব না, একটি দল হয়তো একক প্রার্থী দিয়ে ইতিমধ্যে তার পিছনে সমস্ত দলগুলি কাজ করছে। কিন্তু পাশাপাশি আমাদের দলের কিছু কিছু ধারণা এরকম ছিল যে আমরা এই মুহূর্তে কাজ করব না, যখন একক প্রার্থী ঘোষণা হবে তখন আমরা কাজ করব। আমার প্রশ্নটা তখন ছিল, তাহলে কি আমরা একক প্রার্থী ঘোষণা হতে যদি 8 মাস 10 মাস সময় লাগে, তাহলে কি আমরা 10 মাস বসে থাকবো? নিশ্চয়ই আমরা বসে থাকবো না। আমার প্রস্তাব তখনও ছিল, মাঝখানে অনেকবার এই কথাটা বলেছি, এই জেলা বিএনপি অফিসে বলেছি, সেটা হলো যে যারা যারা প্রার্থী হতে চায় তাদের নিজস্ব কিছু অনুসারী আছে, তারা শহীদ জিয়ার সৈনিক, তো সবাই এই শহীদ জিয়ার সমস্ত সৈনিক এবং পাশাপাশি যারা সাধারণ জনগণ যারা হয়তো রাজনীতিতে ওইভাবে কখনো সক্রিয় ছিল না, তারাও যদি আমাদের ক্যান্ডিডেটদের, সম্ভাব্য ক্যান্ডিডেটদের পক্ষে থেকে কাজ করার চেষ্টা করে, তারা যদি আরো সক্রিয় হয়, এটা আমাদের দলের জন্য, দেশের জন্য ভালো হবে। সেই জন্য তখন আমি বলেছিলাম যে কাজ করতে চায়, যারা কাজ করতে চায়, প্রার্থী হতে চায়, তারা সবাই কাজ করবে। তারপরে যখন অফিসিয়ালি আমাদের ধানের শীষের প্রতীক যাকে দেয়া হবে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সুতরাং আমি মনে করি সেই সময়টা এখন চলে এসছে। এখন আমাদের করা উচিত যে আমরা যারা, আমি আগেও বলেছি, গত নির্বাচনের সময় আমি বলেছিলাম, 2018 সালে বলেছিলাম যে প্রথম করা উচিত যারা প্রার্থী ছিলাম তারা, আমরা কে নমিনেশন পেলাম কে পেলাম না সেটা ভুলে গিয়ে সাথে সাথে যদি 10 জন প্রার্থী থাকি, 10 জন প্রার্থীকে এক লাইনে দাঁড়ানো উচিত, কাঁধে কাঁধ মিলানো উচিত, হাতে হাত রাখা উচিত। জেলা বিএনপির নেতারাও বলছেন বিএনপি চেয়ারপারসন প্রার্থী হওয়ায় কোনো গ্রুপিং বা কোন্দল নেই, ফলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তারা। না, গ্রুপিং বলতে কোনো কিছু নেই, আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। বিগত দিনে, গত 2 দিনে দেখেছেন যে পৌর বিএনপি, কোতোয়ালি, জেলা বিএনপি একসঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন 6টি আসনের মধ্যে 5টি আসনে ডিক্লেয়ার করা হয়েছে। এই 5টি আসনে দেশনেত্রী কেন্দ্রস্থলে দাঁড়ানোর কারণে, বিশেষ করে দিনাজপুর সদর 3-এ দাঁড়ানোর কারণে আমাদের বাকি যে আসনগুলোতে এই ধানের শীষের ঢেউ আছড়ে পড়বে এবং ওই আসনগুলোতে আমরা বিপুল ভোটে জিতব। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পাশাপাশি যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী হিসেবে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে শারার নাম। 10 নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে, অর্থাৎ 7 নভেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না শারার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে 14টি, তবে চীন ভোট দেওয়া থেকে বিরত ছিল। 13 বছরের গৃহযুদ্ধের পর আহমেদ আল শারার সংগঠন হায়াত তাহরির আল শাম বা HTS 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল শারা দেশটির প্রেসিডেন্ট হন। HTS একসময় আল কায়েদার সিরীয় শাখা নুসরা ফ্রন্ট নামেও পরিচিত ছিল। 2014 সালের মে মাস থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় ছিল HTS। 2016 সালে তারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সংগঠনের বহু সদস্য এখনও জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এবার প্রেসিডেন্ট শারা ও স্বরাষ্ট্রমন্ত্রী খাত্তাবকে এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হলো। আহমেদ আল শারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে
সফরে যাচ্ছেন। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় সফর। এছাড়া এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আল শারা প্রায় 6 দশক পর প্রথম সিরীয় নেতা হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী। ৭৬ বছর বয়সী এই ব্যক্তি এরদোয়ানের ভাষায় একজন কসাই, হিটলারের আত্মীয়। সবশেষ গাজায় অভিযানের নামে ৬৮,০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে এবার ন্যায় বিচারের তরবারি হাতে তুলে নিল তুরস্ক। গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো নেতানিয়াহু সহ ৩৭ জনের বিরুদ্ধে। শুক্রবার ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরায়েল। নেতানিয়াহু সহ যে ৩৭ জনকে আসামি করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি তুরস্ক। তবে জানা গেছে এ তালিকায় আরও রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং নৌবাহিনীর কমান্ডার ডেভিড সারসালামা। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে, যা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। তুর্কি প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়, গাজায় তুরস্ক নির্মিত তুর্কি প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটাল বিমান হামলায় ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এছাড়া ২০২৩ সালের ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলের হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ। পেনাল কোডের আর্টিকেল ১৩ অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এতে বলা হয়েছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং মানব পাচারের দায়ে যে কোনো দেশের যে কাউকে শাস্তির আওতায় আনতে পারবে তুরস্ক। ইসরায়েল অবশ্য এই পদক্ষেপকে রাজনৈতিক প্রহসন বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তুরস্কের বিচার বিভাগ প্রায়ই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমাতে ব্যবহৃত হয়। এবারও তারা মিডিয়া অ্যাটেনশনের জন্য ইসরায়েলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। ইসরায়েল ঘৃণা ও অবজ্ঞার সঙ্গে এ ধরনের প্রহসনকে প্রত্যাখ্যান করছে। এই উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তুরস্কের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসার যোগ্য। তারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে। গাজায় আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের ফ্যাসিবাদী নেতৃত্ব। গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। বিশ্ব রাজনীতির অস্থির প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে নিজেকে শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে দিচ্ছেন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের হুমকি। এই বিপরীত অবস্থানের মধ্যে ভেনেজুয়েলায় সামরিক হামলার ক্ষেত্রে সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার যে প্রস্তাব দেয়া হয়েছিল তা বাতিল করে দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। দুজন রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৫১-৪৯ ভোটে বাতিল হয় প্রস্তাবটি। দক্ষিণ আমেরিকা উপকূলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এবং ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যে অনুষ্ঠিত হয় এই ভোট। সাম্প্রতিক এসব অভিযানে অন্তত ৬৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। কোনো প্রমাণ না দেখিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ, বোমা হামলার শিকার নৌকাগুলো মাদক পরিবহনে জড়িত ছিল। তবে লাতিন আমেরিকার নেতারা, মার্কিন কংগ্রেসের কিছু সদস্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং নিহতদের পরিবারের সদস্যরা এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। নিহতদের বেশিরভাগই ছিলেন সাধারণ জেলে, জীবিকার সন্ধানে সাগরে নেমেছিলেন তারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে ওয়াশিংটন। আশঙ্কা করা হচ্ছে ব্যাপক সামরিক মোতায়েনের মাধ্যমে মাদুরোকে উৎখাতে হামলা শুরু করতে পারেন ট্রাম্প। এই শঙ্কা আরও স্পষ্ট হয় ৬ নভেম্বর সকালে। সিনেটের ভোটের আগে ভেনেজুয়েলার উপকূল বরাবর ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে উঠতে দেখা গেছে দুটি মার্কিন B-52 বোমারু বিমানকে। এদিকে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে মাত্র ১৮% মানুষ মাদুরো সরকারকে উৎখাতে সীমিত সামরিক শক্তির ব্যবহারকে সমর্থন করেন। ইউগভ এর এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৭৪% মানুষ বিশ্বাস করেন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের বিদেশে সামরিক হামলা চালানো উচিত নয়।
তবে রিপাবলিকান আইন প্রণেতারা ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজের উপর সাম্প্রতিক হামলাগুলোকে স্বাগত জানিয়েছেন। মাদকের প্রবাহ রোধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগগুলোতে জোরালো সমর্থন দিয়েছেন তারা। সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান সিনেটর জিম রিশ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হাজার হাজার আমেরিকানকে প্রাণঘাতী মাদকদ্রব্য থেকে রক্ষা করার জন্য প্রশংসামূলক পদক্ষেপ নিয়েছেন। নিউ ইয়র্ক সিটি, এই শহরের নতুন মেয়র হচ্ছেন জোহরান মামদানি। এটা এতক্ষণে সবারই জানা, কিন্তু বিজয়ের রাতে জোহরান মামদানির এই কথাটি কি শুনেছেন? আমার অসাধারণ স্ত্রী রামা, হায়াতি, জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকেই পাশে চাই। এরপর থেকেই রামা দুয়াজি নামের এই নারী আরও একবার আলোচনায়। 28 বছর বয়সী রামা হতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফার্স্ট লেডি। কিন্তু শুধু মেয়রের স্ত্রী তার পরিচয় নয়, তিনি নিজেও একজন প্রতিভাবান শিল্পী, যার কাজে মিশে আছে মধ্যপ্রাচ্যের গন্ধ, বিশ্ব রাজনীতি সম্পর্কে তার বক্তব্য ও আশা। তার শিল্পকর্ম প্রকাশিত হয়েছে বিবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, এমনকি লন্ডনের টেট মডার্ন মিউজিয়ামেও। রামার জন্ম টেক্সাসের হিউস্টনে। 9 বছর বয়সে চলে যান দুবাইয়ে, কিছুদিন পড়েন কাতারেও। তার বাবা মা সিরিয়ার দামেস্ক শহরের মুসলিম পরিবার থেকে এসেছেন। রামা ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন, পরে নিউ ইয়র্কের স্কুল অব ভিজুয়াল আর্টস থেকে মাস্টার্স। রামা আর জোহরানের পরিচয় হয়েছিল একদম আধুনিক উপায়ে, ডেটিং অ্যাপ হিঞ্জে। জোহরান পরে মজা করে বলেন, তাহলে ওই অ্যাপগুলোতে এখনো আশা বেঁচে আছে। নির্বাচন প্রচারের শুরুতে রামাকে প্রায় দেখা যেত না, ফলে প্রতিপক্ষরা দাবি তুলেছিল যে 34 বছর বয়সী এই মেয়র প্রার্থী তার স্ত্রীকে লুকিয়ে রাখছেন। এটি বিশেষভাবে চোখে পড়েছিল কারণ মার্কিন রাজনীতিতে প্রার্থীরা সাধারণত তাদের পরিবার ও জীবনসঙ্গীকে জনসম্মুখে আনেন পারিবারিক মূল্যবোধ প্রদর্শনের জন্য। মামদানি ওই সমালোচনার জবাব দেন মে মাসের একটি পোস্টে, যেখানে তিনি নিউ ইয়র্ক সিটি ক্লার্কের অফিসে তাদের বিয়ের ছবি শেয়ার করেছিলেন। রামা আলোচনার বাইরে থাকতে চেয়েছিলেন, যদিও তার স্বামীর জনপ্রিয়তা দ্রুত বাড়ছিল। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পর্দার আড়ালে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। জোহরানের পুরো ক্যাম্পেইন ব্র্যান্ডিং, হলুদ, নীল আর কমলা রঙের সাহসী ডিজাইন সবই এসেছে রামার হাত ধরে। 2022 সালে তার আঁকা কাজ দেখা যায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তথ্যচিত্র হু কিল্ড মাই গ্র্যান্ডফাদারে। তার শিল্পে রাজনীতি, মানবাধিকার আর প্রতিবাদের ছাপ খুব স্পষ্ট। তিনি আমেরিকান সাম্রাজ্যবাদ, ইসরায়েলি যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনের জাতিগত নিধনের বিরুদ্ধে কথা বলেছেন। একই আদর্শে বিশ্বাসী তার স্বামী জোহরানের মতোই। কোভিড মহামারীর পর রামা ছিলেন দুবাইয়ে পরিবারের সঙ্গে। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিউ ইয়র্কে এখন অন্ধকার সময়, কিন্তু আমি নীরব থাকব না। যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন আর সিরিয়ার অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠ তুলব। তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর কর্তব্য তার সময়কে প্রতিফলিত করা। শিল্প কখনোই নিরপেক্ষ নয়, যেভাবে তা তৈরি হয় বা ছড়িয়ে পড়ে সেটাই এক রাজনৈতিক কাজ। রামা দুয়াজি রাজনীতির আলোচনায় থেকেও নিজের কণ্ঠ হারাননি, এবং হয়তো এই কারণেই নিউ ইয়র্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে একজন শিল্পীর সংবেদনশীলতা দিয়ে। এবং মানুষের অধিকার ইস্যুতে রামা এবং মামদানি দুজনেরই বিশ্বাস একই। জোহরান মামদানির জয়ের পেছনে যেমন ছিল রামা দুয়াজির সৃজনশীল হাত, তেমনি ছিল মানুষের সঙ্গে তার সরাসরি সংযোগের কৌশলও। নামী দাতা বা বড় দলের সমর্থন ছাড়াই তিনি পৌঁছে গেছেন ভোটারদের কাছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে হাস্যরস, মানবিক গল্প আর নিজের অভিবাসী পরিচয়কে সামনে রেখেই। প্রায় 50,000 স্বেচ্ছাসেবক আর হাজারো ছোট দাতা বা ডোনার তার প্রচারণায় যুক্ত হন। একজন মুসলিম অভিবাসী যিনি নিজের বিশ্বাস লুকিয়ে রাখেন না, এই আত্মবিশ্বাসী তাকে জনপ্রিয় করেছে তরুণদের কাছে। জোহরান মামদানির প্রচারণার বড় শক্তি ছিল তরুণ ভোটাররা, যারা সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছে সৎ, নির্ভীক আর একজন বাস্তব মানুষ হিসেবে। আর তার এই ভাবমূর্তি তৈরিতে সঙ্গী হিসেবে রামা দুয়াজি যে বড় ভূমিকা রেখেছেন, সেটির স্বীকারোক্তি যেন প্রকাশ পেয়েছে স্ত্রীর প্রতি মামদানির প্রেমময়ী নিবেদনে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়েছে চীন। দেশটির এ যাবৎকালের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে নৌবাহিনীতে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি 7 নভেম্বর জানায়, চলতি সপ্তাহের শুরুতে হাইনান দ্বীপের একটি সামরিক বন্দরে ফুজিয়ান নামের বিমানবাহী রণতরীর উদ্বোধন হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের তৃতীয় ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ফুজিয়ান। এর প্রধান বৈশিষ্ট্য হল
ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যা বিমানগুলোকে উচ্চ গতিতে উৎক্ষেপণ করতে সাহায্য করে। এই প্রযুক্তি যুক্ত হওয়ায় যুদ্ধ বিমানগুলো আরও বেশি অস্ত্র ও জ্বালানি নিয়ে আকাশে উড়াল দিতে পারবে। এখন পর্যন্ত বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী USS জেরাল্ড আর ফোর্ডে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফুজিয়ানে এই উন্নত প্রযুক্তি যুক্ত করার সিদ্ধান্তটি ব্যক্তিগতভাবে নিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। ফুজিয়ানের নিজস্ব নজরদারি বিমান বহনের ক্ষমতার কারণে এটি আগের 2 রণতরীর মতো স্থলভিত্তিক সহায়তার উপর পুরোপুরি নির্ভরশীল নয়। ফলে জাহাজটি সমুদ্রের আরও দূরবর্তী অঞ্চলে দীর্ঘ সময় কাজ করতে পারবে। যদিও এখনই বলা কঠিন এটি সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত কি না। তবে বিশ্লেষকরা মনে করছেন, ফুজিয়ান হল শি জিনপিংয়ের নৌবাহিনী সম্প্রসারণ ও সামরিক সংস্কারের সবচেয়ে বড় দৃশ্যমান সাফল্য। চীনের প্রেসিডেন্ট শি আগে ঘোষণা দিয়েছিলেন 2035 সালের মধ্যে নৌবাহিনীকে আধুনিক করা হবে আর 2050 সালের মধ্যে রূপান্তর করা হবে বিশ্বমানের বাহিনীতে। ফুজিয়ান বহরে যুক্ত হওয়ার সেই লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি, অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই কথা জানিয়েছেন। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান 7 নভেম্বর ওয়াশিংটনে যান। হাঙ্গেরি যেন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারে সে বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টায় তার সঙ্গে বৈঠক করেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানি আমদানির ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অরবান। তিনি বলেন, রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানির উপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরি পুরোপুরি অব্যাহতি পেয়েছে। টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস ও দ্রোজবা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এই অব্যাহতি পাওয়া যাবে। অরবান আরও বলেন, আমরা প্রেসিডেন্টের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছিলাম। তিনি সম্মত হয়েছেন ও সিদ্ধান্ত নিয়েছেন এই 2 পাইপলাইনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্টিং হাউস ইলেকট্রিক কোম্পানি থেকে হাঙ্গেরি পারমাণবিক জ্বালানি কিনবে বলেও সিদ্ধান্ত আসে 2 নেতার বৈঠকে। দেশটির পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে এই জ্বালানি। কেন্দ্রটি এতদিন রাশিয়ার সরবরাহ করা পারমাণবিক জ্বালানির উপর নির্ভরশীল ছিল। অবশ্য হাঙ্গেরির কর্মকর্তারা আগেই বলেছেন, মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রাখবে বুদাপেস্ট। বিশ্লেষকরা বলছেন, হাঙ্গেরি এমন এক সময়ে ট্রাম্প প্রশাসনের অব্যাহতি পেল যখন ভারত ছাড়াও ওয়াশিংটনের আরও কিছু মিত্র রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গিয়ে যুক্তরাষ্ট্রের তোপের মুখে আছে। এসব দেশ আগে রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও ট্রাম্প প্রশাসনের খুব একটা আপত্তি ছিল না। তবে হঠাৎ বদল আসে মার্কিন নীতিতে। রাশিয়ার কাছ থেকে তেল কিনলে এসব দেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানকে সমর্থন জানান ট্রাম্প। তবে হাঙ্গেরিকে রাশিয়ার ওপর আরোপিত জ্বালানি নিষেধাজ্ঞার আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা বিষয়টি দেখছি, কারণ অরবানের জন্য অন্য জায়গা থেকে তেল ও গ্যাস পাওয়া খুবই কঠিন। আপনারা জানেন তাদের সমুদ্র পথের সুবিধা নেই। এ সময় অন্যান্য ইউরোপীয় দেশ এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় অসন্তোষ জানান ট্রাম্প। ইউরোপীয় নেতাদের মধ্যে অরবানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বেশি সহানুভূতিশীল হিসেবে বিবেচনা করা হয়। মস্কোর উপর চাপ বাড়িয়ে ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতার ক্ষেত্রে প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় হাঙ্গেরি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।